কথা বলা যাবে সুবাইদা? চড়ুই ঠোঁট চেপে পেছন ফিরে তাকালো। সবাই ব্যস্ত ওদিকে। চুড়োয় চায় না তার আর জুহাইরের কোনো কথা কারো কানে যাক। তাদের যে একটা তিক্ত অতীত আছে, একবারও যদি ওই কথা উঠে আর কেউ শুনে ফেলে তখন চড়ুই সেটা সামলাতে পারবে না। চড়ুই আসলে খুব ক্লান্ত হয়ে পড়েছে, আর ঝড়ঝাপটা সামলানোর ইচ্ছে বা শক্তি তার নেই। যতই বাইরে শক্ত আবরণ নিয়ে নিজেকে জড়িয়ে রাখুক না কেন, ভেতরটায় ওই চড়ুই পাখির মতোই নরম। ভীষণ রকমের আঘাত সইতে পারে না। চোরের কাউকে ভালো লাগতে পারে কিংবা কখনো লেগেছে এমন কিছু এ সমাজ নিতে পারবে না। তাদের কাছে চড়ুই যেন যন্ত্র। তার কোনো মন থাকতে নেই, তার পছন্দ অপছন্দ তো দূরের কথা। চড়ুই নিজের জীবনে অনেক কিছুই ভাবে, এই করবে সেই করবে, কিন্তু বিয়ে করবে এটাই ভাবতে পারে না। তার কেউ জীবনসঙ্গী হবে, সে কাউকে ভালোবাসবে, এটা কোনোভাবেই সে ভাবতে পারে না। চড়ুইয়ের জীবনের ওই একটা পরিকল্পনা বড্ড অভাব রয়েছে। চড়ুই একা থাকতে চায়, তবে এটা তার স্বেচ্ছায় চাওয়া নয়, বরং চাপিয়ে দেওয়া কিছুই। চোরের জীবনে প্রেম ভালোবাসা নামক কিছু আসেনি কখনো। চোরের কাউকে কোনোদিন ভালো লাগালেও বলার মতো সাহস হয়নি। ছোটবেলায় একবার একজনকে দেখে চোরের ভালো লেগেছিল। কাজিনরা সবাই নিজেদের পছন্দ অপছন্দ নিয়ে যখন বলছিল, তখন চোরইও বলল। কিভাবেই না সেদিন সবাই হাসলো। নিশি হাসতে হাসতে খাট থেকে পড়ে গিয়েছিল। চোরাই শুধু তাকিয়েছিল সেদিন। সবাই তাকে স্পষ্ট বুঝিয়ে দিয়েছিল সেদিন তার ভালো লাগা বা ভালোবাসা থাকতে পারে না, থাকলেও কাউকে বলতে নেই। ব্যাস, চোরাই এ সমস্ত ব্যাপারকে তখন থেকে ভীষণ ভয় পেতে লাগলো। হাই স্কুল কিংবা কলেজ কোথাও কখনো সে বাকি মেয়েদের মতো চোখ তুলে দুনিয়া দেখার চেষ্টা করেনি। তার চোখে যে অন্য কোনো দুনিয়া ছিল, তার নিজস্ব দুনিয়া। সেই দুনিয়ার বাইরে তার কোনো দিন কিছু দেখার প্রয়োজন পড়েনি, সে পড়তেই দেয়নি। তারও ইচ্ছে ছিল সাজগোজের শাড়ি পরার, একটু ঘুরে বেড়ানোর, কিন্তু কিভাবে যেন সব ইচ্ছে তালাবন্ধ করে ফেলল। ওইটুকু বয়সে অত বড় দুঃসাহস তার হলো কি করে? সাধের বয়সে সাধ ত্যাগ করায় কি অর্জন হলো তার? কিছুই তো হলো না। এই যে জুই যেভাবে সবটা উপভোগ করছে, হাসছে, খেলছে, লাফিয়ে বেড়াচ্ছে, চোরের তো সেসব ইচ্ছে ছিল, এখনো আছে, কিন্তু পারে না। হয় না কেন যেন? ওই যে ফোটার আগেই কলিটা যে ঝরে পড়ে গেল। জুহাইয়ের সহ উঠোনে খোলা জায়গায় গিয়ে দাঁড়ালো চড়ুই। জুহাইয়ের বলল, এখানে না এসে আমরা কোথাও বসলে ভালো হতো না? এখানেই ভালো লাগছে। চড়ুইয়ের শক্ত জবাব। জুহাইয়ের হেসে বলল, বেশ, তোমার যখন ভালো লাগছে তখন আমার কিছু বলার নেই। আমারও মন্দ লাগছে না। চড়ুই তাকালো জুহাইয়ের দিকে। এই লোকটা কেমন যেন অপ্রস্তুত হয়ে পড়ছে মনে হলো। আশ্চর্য, এত গুছিয়ে কথা বলা মানুষও এমন অগোছালো হয়ে যেতে পারে। কি বলবে সে চড়ুইকে? সুবাইতা, তোমাকে একসময় আমি ট্রান্সফারেন্স নিয়ে কিছু বলেছিলাম, মনে পড়ে? চোরের মনে পড়বে না? ওই ব্যাপারটা বোধহয় কখনোই ভুলতে পারবে না চোরই। সে মাথা নাড়ল। জুহাইয়ের বলল, আমি আরেকটা টার্মের কথা তোমাকে বলিনি, সেটা হলো কাউন্টার ট্রান্সফারেন্স। জুহাইয়ের 2 সেকেন্ড নিজের জন্য চুপ হয়ে গিয়ে মাথা নাড়ালো। চোরই মৃদু হেসে বলল, আমার রিসেন্টলি এসব পড়া হয়েছে। ও। জুহাইর যেন কিছু বলতে গিয়েও বলতে পারছে না। চড়ুই বলল, আমার দিক থেকে যা কিছু ছিল তার কিছুই এখন আর নেই। আমি কিছুই অনুভব করি না। তাই যখন ট্রান্সপারেন্স ব্যাপারটা মাথায় আসে ভীষণ হালকা লাগে। জুহাইর আবার কিছু বলতে চাইলে চড়ুই বলল, আমি এখন ভালো আছি, ভীষণ ভালো আছি। আপনাকে ধন্যবাদ, সেদিন ওভাবে বুঝিয়ে না বললে অনেক বড় ভুল হয়ে যেত। জুহাইয়ের বুদ্ধিমান, চোরের দিক থেকে স্পষ্ট প্রত্যাখ্যান সে টের পেল। তার হঠাৎ খুব হাসি পেল, নিজের উপর, জীবনের উপর, জীবন চক্রের উপর। আমরা যা দেই তা কখনো না কখনো ঘুরে ফিরে ঠিক আমাদের দিকেই আসবে। আমাদের শুধু অবস্থানের পরিবর্তন হয়। আজ যে চোরই যে জায়গায় আছে, একদিন সে জায়গায় দাঁড়িয়েছিল সে নিজে। আর সে যেখানে ছিল সেখানে আছে চোরই। আজ আবারও প্রত্যাখ্যানের মতো অসহনীয় ব্যাপারটা ঘটল, কিন্তু আজ চোরই নয়, জুহাইয়ের প্রত্যাখ্যান হলো। জুহাইর পারল না আর কিছু বলতে, শুধু অভিবাদন জানিয়ে বলল, তুমি এখন ভালো আছো এই ঢের। আমি চাই তুমি সবসময় ভালো থাকো। জুহাইয়ের চলে যাওয়ার পর চোরই খেয়াল করলো তার বোঝা হালকা লাগছে। যখন জুহাইয়ের এসেছে তখন কতই না ভার লাগছিল সবকিছু। একটা পুরনো ঝড় কিভাবে সামলাবে ভেবে কত ভয় পেল।
অথচ খুব সহজেই দুটো কথায় কি সুন্দর কাটিয়ে ফেলল। সেদিন ক্লাসের স্যার বলেছিলেন একটা মানুষ স্ট্রং কিনা তা তার কথার মাধ্যমে বোঝা যায়। কথা দিয়ে যে বড় ধরনের ঝামেলা এড়াতে পারে তার আর কারোর প্রয়োজন পড়ে না। সে যথেষ্ট তার নিজেকে সামলানোর জন্য। তবে সামনে আরো কিছু বাকি ছিল, আরো বড় কিছু। পরদিন ময়ূরের বিয়ে শেষ হয়ে হঠাৎ করে চিরচেনা শত্রু এসে বায়না করলো সে বিয়ে করতে চায়, তাও আবার চড়ুইকে। সে ধাক্কাটা সামলাতে গিয়ে চড়ুই বাজেভাবে হিমশিম খেয়ে গেল। ময়ূরের বিয়ের পরদিন সকালের কথা, বাড়ি ভরা লোকজন, ময়ূরের শ্বশুর বাড়ির থেকেও অনেকেই আছেন। মা হঠাৎ চড়ুইকে তলব করলেন মালা আপার সাথে গিয়ে আশেপাশের প্রতিটি ঘরে মিষ্টি দিয়ে আসতে হবে। চড়ুই আপত্তি করল না, চুল আলগোছে বেঁধে নিয়ে বেরিয়ে পড়ল। আশেপাশে তেমন ঘরবাড়ি খুব একটা নেই, বরং একটু দূরে দূরে। মায়ের কথা মতো আগে দূরের বাড়িগুলোতেই মিষ্টি দিয়ে এলো। প্রথমে গেল চড়ুইয়ের বাবার দুঃসম্পর্কের চাচার বাড়িতে। তাদের বাড়িতে মানুষ নেই, এমন না যে কেউ নেই, সবাই আছে, তবে আপাতত চড়ুইদের বাড়িতেই। দুপুরের খাবারের আয়োজন আছে, কেউ কাজে সাহায্য করছে তো কেউ এমনিতেই গল্প করতে গিয়ে আটকে আছে। বাড়িতে ছিল মধ্যবয়সী একজন মহিলা। চড়ুইকে বললেন, তুমি মেয়ে ছোটটা না? তুমি মেয়ে ছোটটা? মালা আপায় আগ বাড়িয়ে জবাব দিল, হ, আপাই ছোট জন। ওহো, বেশ বেশ, তা বিয়ে হয়েছে মা তোমার? চোরাই মাথা নেড়ে না বলল। মহিলা বললেন, কি জানি, আজকাল যে কি হইতেছে, মেয়েদের পড়াইতে গিয়া আর বিয়া শাদের কথা ভাবে না বাপ মা। চোরের মেজাজ বিগড়ে গেল। এসব কিছু আচার আচরণের কারণে সে গ্রামে আসতে চায় না, চেনে না জানে না, হুট করেই এক একজনের ব্যক্তিগত জীবন নিয়ে আলাপচারিতা শুরু করে। মালা আপাকে রেখে তখনই সে বাইরে চলে এলো। এরপর আর কোনো ঘর বাড়ির সামনে গেলেও ভেতরে ঢুকলো না। মালা আপায় সবাইকে মিষ্টি দিয়ে এলো। সবার শেষে নাফিসদের বাড়ির সামনে এসে দাঁড়াতেই মালা আপা বললেন, আপনি তো যাইবেন না, দেন পিরিচটা আমারে দেন। না, আমিই যাচ্ছি, তুমি না হয় বাড়ি চলে যাও। একটু অবাকি হয়েই মালা আপা বললেন, আপনি যাইবেন? হ্যাঁ, যাব। চাচির সাথে আমার পরিচয় আছে। আচ্ছা। কলিং বেল বাজানোর 10 সেকেন্ডের মধ্যে গেট খুলে একটা মুখ উকি দিল। ঘুম ঘুম চোখে একটু বিরক্তি নিয়ে চোরের দিকে তাকিয়ে বলল, এত সকাল সকাল কি? চোরের মুখটা কালো হয়ে গেল। আশ্চর্য লোক, এ নাকি আবার প্রভাষক। এমন উদ্ভট আচরণ একজন প্রভাষকের থেকে অবশ্যই কাম্য নয়। মা মিষ্টি পাঠিয়েছেন। নাভিদ সরে দাঁড়ালো। চোরই ভেবেছিল এই ব্যবহারের জন্য আর ভেতরেই যাবে না, লোকটার হাতে মিষ্টি ধরিয়ে দিয়ে চলে আসবে। কিন্তু নাফিসের গা সারা ভাব দেখে সে কাজটা করতে পারল না। তাকে একটু থম মেরে দাঁড়িয়ে থাকতে দেখে নাফিস বলল, মা রান্নাঘরে আছে, যাও। চোরই ভিতরে গেল। সোজা রান্নাঘরে গিয়ে দরজায় দাঁড়ালো। তাকে দেখে নাফিসের মা হেসে উঠলেন, ও মা, চোরই দেখি, কখন এসেছো? মাত্র চাচি। বসো, নাস্তা করো। আজকে আমি আলু পরোটা করেছি, নাফিস পছন্দ করে খুব। না চাচি, এখন খাবো না, আমি এসেছিলাম এটা দিতে। ময়ূরের বিয়ের মিষ্টি বুঝি? জি। রুবা চাচি মিষ্টি একটা তুলে চড়ুইকে খাইয়ে দিলেন জোর করে, তারপর নিজেও একটা খেলেন। নাফিস তখন ড্রয়িং রুমে এসে বসে রান্নাঘরের দিকে তাকিয়ে জোর গলায় ডাকলো, মা, চা হবে? চা বসালাম মাত্র, একটু সময় লাগবে। চড়ুই আশেপাশে চোখ বুলিয়ে নিয়ে বলল, আমি আসছি তাহলে, মা আবার খুঁজবে। চাটা অন্তত খেয়ে যাও। আজ আর না চাচি, পরে আসবো আবার। চড়ুই ভীষণ ব্যস্ততা দেখিয়ে চলে এলো। ড্রয়িং রুমে আসতেই দেখলো নাফিস মনোযোগ দিয়ে টিভি দেখছে। চড়ুইকে দেখে বলল, তুমি কোথায় যাচ্ছ আবার? বাড়িতে। বসো, ব্রেকফাস্ট করো আমাদের সাথে। চড়ুই অবাক হলো। একটু আগেও তার অঙ্গভঙ্গি ছিল অন্যরকম, অথচ এখন ভীষণ আন্তরিক। এটা তো প্রত্যুষের আরেকটা কপি। অদ্ভুত অদ্ভুত। আজ না, অন্যদিন। অন্যদিন যে আমি আর অফার করব, এটার নিশ্চয়তা কি? থমথমে গলায় চড়ুই বলল, আপনার অফারের আশায় আমিও বা বসে থাকবো যে তার কোনো নিশ্চয়তা আছে? বাহ, চমৎকার কথা বলো তো তুমি। চড়ুই এক মুহূর্তের জন্য ভুরু কুঁচকে তাকিয়ে থেকে সেখান থেকে প্রস্থান নেয়। বাড়ি ফিরতে মায়ের প্রশ্ন শুরু হলো, সবাইকে ঠিক মতো মিষ্টি দেওয়া হয়েছে কিনা। চড়ুই জবাব দিয়ে দোতলায় আসতেই দেখা হলো জুই আর মণি আন্টির সাথে। তারা দুজন একসঙ্গে বসে নাস্তা করছিল। চড়ুইকে দেখে মণি আন্টি ডাকলেন। কাছে যেতেই বললেন, ছিলে কোথায় বলো তো? জুই রাগ দেখিয়ে বলল, আমার মনেই হয় না আমি এখানে আমার বান্ধবীর বাড়িতে এসেছি। আসলে মা সকালে পাঠিয়েছিলেন ভাইয়ার বিয়ের মিষ্টি দিতে প্রতিবেশীদের।
এটা তো আজ সকালের কথা। এমনিতেও বা তুই কখন থাকিস আশেপাশে? এবার চোরই উত্তর করতে পারল না। মণি আন্টি বললেন, থাক, রাগ করো না। চোরই একটু অন্যরকমই। আসো চোরই, এখানে বসো, আমি নাস্তা নিয়ে আসি। কষ্ট করতে হবে না আন্টি, আমি আনতে পারবো। আরে কিসের কষ্ট? বসো তো, বেশি বোঝো না একদম। মণি আন্টি চলে গেলেন। জুই চোখ গরম করে জুইয়ের চোরইয়ের দিকে তাকিয়েছিল। চোরই পাশে চেয়ার টেনে বসে বলল, এত রাগ করছিস কেন? কিছু হয়েছে? হয়েছে তো, আমার মাথা হয়েছে। চোরই আর কিছু বলতে পারল না। একটু পরে জুই স্বাভাবিক হয়ে গেল। মণি আন্টি চোরইয়ের নাস্তার প্লেটটা দিয়ে চলে যেতেই বলল, জানিস একটা ঘটনা ঘটেছে। চোরই খুব একটা আগ্রহী নয়, তারপরও জুইয়ের আবার যেন মেজাজ খারাপ না হয় তাই জানতে চাইল, কি? প্রত্যুষ ভাইয়া, উনি আজকে সকালে একটা বিরাট পারমাণবিক বোমা নিক্ষেপ করেছেন। মানে? বিয়ে করবেন বলেছে। ভালো তো, বিয়ে করবে ভালো কথা। এতে খুব অবাক হওয়ার মতো কিছু তো দেখছি না। ভাইয়া যেটা বলেছে সেটা শুনে এখনো আমারই হাত পা কাঁপছে। তোর না জানি কি হবে। কি হবে? আচ্ছা বলবো পরে, তুই আগে খাওয়া শেষ কর। চোরের মনের মধ্যে এবার অস্থিরতা সৃষ্টি হলো। কেমন যেন একটা ভয় এসে বুকে দানা বাঁধল। সে প্লেট সরিয়ে দিয়ে বলল, তুই বল। আগে বল, তুই এখন কোনো রিয়্যাক্ট করবি না। আশ্চর্য, আমি কেন রিয়্যাক্ট করব? কারণ ভাইয়া তোকে বিয়ে করতে চাইছে। কি? চোরের যেন মাথা ঘুরে উঠল। অসম্ভব, এটা গুণক্ষরেও সম্ভব নয়। প্রত্যুষ তাকে বিয়ে করতে চাইবে? প্রত্যুষ? শোন জুই, মানলাম তোকে আমি ঠিকমতো সময় দিতে পারছি না, তাই বলে এমন মশকরা করবি না। এসব আমার পছন্দ না। আমি মজা করছি না চোরই। সত্যি বলছি, তুই বাড়ির যে কারুর থেকে জিজ্ঞেস করলে জানতে পারবি। তোর মাথা গেছে। ওই তো সুহান যাচ্ছে, ওকে জিজ্ঞাস কর, তারা আমি ডাকছি। জুই সুহানকে ডাক দিতেই ছেলেটা সামনে এসে দাঁড়ালো। চোরই দোমাটকে তাকিয়ে রইল সুহানের দিকে। আর জুই জিজ্ঞেস করলো, প্রত্যুষ ভাইয়া নাকি আজ বিয়ে করার কথা বলেছে সুহান? সুহান মাথা নেড়ে সম্মতি জানালো। জুই বলল, কাকে করবে বলেছে কিছু? এবার সুহান হেসে পড়ল, চোরই আপুকে। আচ্ছা ঠিক আছে, তুমি যেতে পারো। সুহান চলে গেল। জুই চোরের দিকে আর চোখে তাকালো। চোরের বিশেষ কোনো হেলদোল নেই। আসলে কি প্রতিক্রিয়া দিতে হবে সে জানেই না। তার এখনো বিশ্বাস হচ্ছে না এরা জোট বেঁধেছে, এমন মজা করছে না তারও কি নিশ্চয়তা আছে? না না, এটা সত্যি নয়। এই মুহূর্তে চড়ুই মাছ আকাশে উড়ে, পাখি নদীতে সাঁতার কাটে বিশ্বাস করতে পারবে, কিন্তু তারপরও প্রত্যুষ তাকে বিয়ে করতে চেয়েছে এটা কখনো কোনো দিন বিশ্বাস করতে পারবে না। আর যদি বললেই হলো নাকি, চড়ুই কখনোই রাজি হবে না। প্রত্যুষের কথা ভাবতেই তার মুখ তেতো হয়ে গেল। ছি ছি ছি, সকাল সকাল এত বাজে কথা শুনতে হবে তা সে ভাবতেই পারেনি। এত বাজে একটা অনুভূতি তো কেউ তাকে নিয়ে বডি শেমিং করলেও লাগে না। ওটার থেকে জঘন্য রকমের অনুভূতি হচ্ছে তার। চড়ুই উঠে এলো। নিজের ঘরের দরজায় আসতেই দেখলো প্রত্যুষ আর ফাহামিদ সামনের বারান্দায় বসে গল্প করছে। তাদের দৃষ্টিও চোরের দিকে পড়ল। খুব স্বাভাবিকভাবে এক পলক তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। সবকিছুই ভীষণ স্বাভাবিক মনে হলো। চোরে ঘরে ঢুকে স্বস্তির শ্বাস ফেলল। যাক, ওটা মজা ছিল। জুইটা আস্ত পাদি, আর একটু হলেই দম বন্ধ হয়ে চোরই মরেই যেত। 5 মিনিটও গেল না তখন এর মধ্যে দরজা খুলে ঘরে ঢুকলো নিশি, কণা, ইতু, মিতু আর মোনা। ওদের দেখে চোরের আবার কেমন অস্বস্তি হতে লাগলো। বিয়ে উপলক্ষে হোক বা শীতের ছুটি হোক, আজ এতদিনেও এখানে থাকার পর কেউ তেমন একটা ওর কাছে ভিড়তে আসেনি। আজ হঠাৎ কি হলো? একসাথে সব কয়টা হাজির হলো কেন? কণার মুখে রাগ স্পষ্ট দেখা যাচ্ছিল। বিছানায় বসে চড়ুইকে প্রশ্ন করলো, কি রে, পেটে পেটে তোর এই ছিল? চড়ুই মনকে যথেষ্ট শক্ত রাখলো। গুঁড়ো গম্ভীর গলায় জবাব দিল, কি বলতে চাইছো তুমি? বাহ, তেজ আছে দেখছি। না না, আজকে নয়, এই অনেক দিন ধরেই তো এমন তেজ বেড়েছে। যেই না প্রত্যুষকে পটালো অমনি তেজ বেড়ে গেল, তাই না? মুখ সামলে কথা বলবে। মুখ সামলাতে না পারলে চলে যাও। ওরে বাবা, চড়ুই দেখি চ্যাটাং চ্যাটাং করে জবাব দেয়। মোনা পাশ থেকে বলল, তোমাদের আমি আগেই বলেছিলাম অন্য কেউ না, এই চড়ুইকে প্রত্যুষ ভাই পছন্দ করেন। দেখলে এবার? চড়ুই চমকে উঠল। এসব কি কি হচ্ছে এসব? তার সব কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে। আবার প্রত্যুষ? তার জীবন থেকে এই একটা সমস্যা কি কোনোদিন যাবে না? নিশি বলল, প্রত্যুষ ভাইয়াকে পটিয়েছিস কিভাবে বলতো? আমরাও তো ছিলাম আশেপাশে, এত সুন্দর দেখতে আমাদের ছেড়ে ওনার তোকে মনে ধরলো কবে? কণা বলল, এই মেয়ের মতিগতি ভালো না। দেখ কোথাও কখন কিভাবে প্রত্যুষকে।
আর কিছু বলতে দিল না। তার আগেই কণার গালে ঠাস করে একটা চড় মেরে দিল চড়ুই। এরপর শাসিয়ে বলতে লাগলো, একদিন বলেছিলাম মুখে লাগাম টানতে, নয়তো এই ভারী হাতের চড় পড়বে গালে। বলেছিলাম না? চড়ুইকে এমন রেগে যেতে কেউ দেখেনি কখনো। নিশি চুপ করে গেল একদম। কণা রেগে গিয়ে চড়ুইয়ের গায়ে হাত তুলতে নিলে চড়ুই ওর হাতটা মুচড়ে ধরে আরেকটা চড় লাগায় অন্য গালে। ঘটনার আকস্মিকতায় সবাই হতভম্ব হয়ে গেল। চড়ুই সামনে দাঁড়িয়ে থাকা মুনাকে ধাক্কা দিয়ে সরিয়ে বাইরে বেরিয়ে এলো। একটু আগেই তো প্রত্যুষকে বারান্দায় দেখেছিল, এখন নেই। খুঁজতে খুঁজতে সে বাইরে বেরিয়ে এলো। উঠোনে ছেলেরা সবাই একসাথে বসেছিল, তাদের মাঝেই প্রত্যুষ বসা ছিল। চড়ুই এগিয়ে আসতেই দেখতেই সে উঠে দাঁড়ালো। চড়ুই বলল, আপনি কি বলেছেন? প্রত্যুষ বাঁকা হেসে বলল, কোথায় কি বললাম? একদম আমার সাথে নাটক করবেন না। কি বলেছেন আপনি? চড়ুই চেঁচিয়ে উঠল। আশেপাশের সবাই তাকালো তাদের দিকে। ফাহমিদ এগিয়ে এলো, বলল, চড়ুই শোন, হয়েছে কি? তুমি চুপ করো। এই লোকটাকে বলতে দাও সে কি বলেছে। প্রত্যুষ এবার হাসি ঠাট্টা ছেড়ে গম্ভীর গলায় বলল, কি শুনতে চাস? কি বলেছেন সকালে? বলেছি বিয়ে করতে চাই। কাকে? প্রত্যুষ এগিয়ে এলো আরেকটু কাছে। একটু থেকে চোরের চোখের দিকে তাকিয়ে স্পষ্ট গলায় বলল, তোকে। সাথে সাথে চোরে প্রত্যুষের বুকে হাত দিয়ে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে বলল, পাগল, মাথা খারাপ, সাহস হয় কি করে? অসভ্য শয়তান লোক। চোরের মা ততক্ষণে এগিয়ে এসে দাঁড়িয়েছিলেন। মেয়ের কথা শুনেই তিনি গর্জে উঠলেন, এই মেয়ে, কার সাথে কিভাবে কথা বলছিস তুই? আমি জানি আমি কার সাথে কথা বলছি, আর এটাও জানি ঠিক যেভাবে কথা বলার সেইভাবেই বলছি। এরপর একটু থেমে সে আবার প্রত্যুষকে বলল, বিয়ে করার এত স্বাদ জাগলে আশেপাশে আপনার যে কয়েকটা দেওয়ানি ঘুরছে তাদের মধ্যে থেকে একটাকে ধরে বিয়ে করুন। ভুলেও আমার নাম মুখে তুলবেন না। আমি কিন্তু এসব আর বরদাস্ত করব না। অনেক হয়েছে, এসব অসভ্যতার সীমা আছে। প্রত্যুষও রেগে গেল। অসভ্যতা মনে হয় তোর? তা নয়তো কি? চোরই, গলা নিচে। ভয় পাই না আমি আপনাকে। বিয়ে তো আমি তোকেই করব, আপনার স্বপ্নে। ময়ূর এসে বোনকে নিয়ে যেতে চাইলে চোরই আবার চেঁচিয়ে উঠল, খবরদার আমাকে টানাহেঁচড়া করবে না। আমি নিজেই এখন চলে যাব। এখনই চট্টগ্রাম চলে যাব আমি। প্রত্যুষ গলা ছেড়ে দারোয়ানকে ডাক দিয়ে বলল, এই মেয়ে আজ যদি এক পা বাইরের বাইরে দেয় তবে তোমাদের জান নিয়ে নেব আমি। চোরে এবার পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। বলল, তোর সাহস হয় কি করে আমাকে আটকে রাখার কথা বলার? কে তুই? দুনিয়ার সবাই তোর কথায় উঠিয়ে রাখ দুনিয়ার সবাই তোকে মাথায় উঠিয়ে রাখুক, হবি তুই সবার কাছে মাথার তাজ, কিন্তু আমার কাছে তুই নর্দমার কীট। চোরের বাবা মেয়ের এই ব্যবহার নিতে পারলেন না। তিনি এসে ঠাস করে একটা চড় মেরে দিলেন চোরের গালে। বাবার দিকে ছলছল চোখে তাকিয়ে থেকে চোরই বলল, যত ইচ্ছে মারো, তারপরও এই লোক যা বলছে তা যেন না হয়। সত্যি বলছি, এবার কিন্তু কিছু একটা ঘটিয়ে ফেলবো আমি। ময়ূর টানতে টানতে চড়ুইকে ঘরে নিয়ে এলো। দরজা আটকে দিয়ে বোনকে বোঝাতে লাগলো, মাথা ঠান্ডা কর। এত হাইপার হচ্ছিস কেন? বিয়ে করতে না চাইলে করবি না। ওই লোকটা আমাকে কেন টানছে? তার জন্য কেন আমার কথা শুনতে হবে? কোন মুখে এই লোক আমাকে বিয়ে করতে বলে? অতীত কি ভুলে গেছে সে? আমি কখনোই কোনো দিনই তার কৃতকর্মের জন্য তাকে ক্ষমা করতে পারবো না। আমাকে আটকে রাখতে বলার সে কে? আমি এখনই চলে যাব, এখনই। মাথা গরম করিস না। বাড়িতে অনেক মানুষ আছে, আমরা পরে কথা বলবো। ধুর, এটাও বলবো আর হয়ে গেল নাকি? তুই মাথা ঠান্ডা কর, কিছু হবে না। ময়ূর চলে গেল। চোরই তাড়াতাড়ি ব্যাগ গুছানো শুরু করে। জুই ঘরে আসতেই তাকে বলল, তুইও রেডি হ, আমরা বের হব। তুই এত নার্ভাস হচ্ছিস কেন? রিল্যাক্স, কালই তো চলে যাচ্ছি আমরা। চোরের চোখ ভিজে আসছিল বারবার, বুক কাঁপছিল। সে বিছানায় বসে বলল, তুই জানিস না জুই, এটা প্রত্যুষ। দুনিয়া উল্টে পাল্টে হলেও এর যা চায় তা নিয়ে ছাড়ে। আমার কোনো শক্তি নেই জানিস। এই লোকের মোকাবেলা করার শক্তি আমার নেই। আমার আছে একটু মনের জোর। আমি খুব ভালো করেই জানি আমার পরিবারের লোকদেরকে। আমার তাই ভয় হয়। এদের আদরে প্রত্যুষ কোনো ইচ্ছে এরা অপূর্ণ রাখে না। সেই ছোট থেকেই তো দেখে আসছি। বরাবরই আমার চেয়ে ওই লোকটাই তাদের কাছে বেশি ছিল। এই লোকটা আমার জীবনের একটা বড় অংশ নষ্ট করেছে। তুই জানিস, আমি কোথাও খেতে বসলে আতঙ্কে থাকতাম কখন না জানি লোকটা এসে খাওয়ার খোঁটা দেয়। আমি কোথাও যেতে ভয় পেতাম, এই না লোকটা এসে আমার ওজন নিয়ে, আমার বাহ্যিক গঠন নিয়ে হাসি তামাশা শুরু করে দেয়। আমার রেজাল্ট নিয়েও প্রতিনিয়ত এই লোকটা কথা শুনিয়েছে।
এই লোকটা। চোরেই কান্নায় ভেঙে পড়ল। কেমন যেন সব গুলিয়ে যাচ্ছে। মনে হচ্ছে সে ভেসে যাচ্ছে, কোথাও কেউ নেই, কোথাও কিছুই নেই। কোনো ভরসা নেই, কোনো আশা নেই, কোনো আলো নেই, কোনো রং নেই। শুধু ধোঁয়া, অন্ধকার, বাতাসে দম বন্ধ হয়ে আসার মতো বিকট এক দুর্গন্ধ। প্রত্যুষের চোখের তেজ, বাবার শাসন, মায়ের কড়া গলা তাকে স্পষ্ট বাতলে দিচ্ছে এই ঝড়টা সামলানোর দায়। তারপরও কোথা থেকে এক বুক সাহস সঞ্চয় করে চড়ে উঠে দাঁড়ালো। এত জলদি ভেঙে পড়ার কিছুই নেই। পারবে দুনিয়ার একচেটিয়া সে দুঃখ সইতে আসেনি। যদি সুখ আপনা আপনি না আসে তাকেই খুঁজেই আনতে হবে। আঙ্কেল আন্টি হ্যাঁ বলে দিয়েছেন আমি শুনলাম। জুই মিনমিনিয়ে গলায় বলল। চোরাই এবার মাথায় হাত দিয়ে অসহায়ের মতো কাঁদতে লাগলো। সে তো জানেই প্রত্যুষকে কেউ ফেলতে পারবে না, কখনোই না। চোরই, শোন, এত কান্নাকাটি করিস না, তোকে একটা কথা বলি। চোরই চোর জুইয়ের দিকে তাকালো। জুই বলল, আমার মনে হয় উনি তোকে ভালোবাসে। ভালোবাসা? মাথা খারাপ? কবে থেকে ভালোবাসে? ভালোবাসা কি লোকটা সেটা বোঝে? কবে কখন ভালোবাসলো সে আমায়? এই লোকটার নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। আমি নিশ্চিত কোনো অসৎ উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা আর যাই হোক না কেন ভালোবাসা হতে পারে না। কিন্তু তুই দয়া করে এমন কিছু বলিস না যেটা কিনা আমার একটা মাত্র বন্ধুকেও কেড়ে নেয়। এমন একটা ঘটনার পর বাড়ির অবস্থা কিছুক্ষণের জন্য থমথমে হয়ে পড়েছিল যদিও, কিন্তু বিয়ে বাড়ি যেহেতু তাই আবার আনন্দ উৎসবে মেতে ওঠে, যেন একটু আগে একটা তুলকালাম হয়নি। চড়ুই বাইরে এসে দেখলো সবাই সবার মতো কাজ করছে। হলরুমে প্রত্যুষের সাথেও দেখা হয়ে গেল। আনমনে টিভি দেখছে সে। তাকে দেখে চোরের মনটা আবার বিতৃষ্ণায় ভরে উঠল। সে অবশ্য খুব স্বাভাবিক ছিল, যেন কিছুই হয়নি। চোরাইকে আর চোখে একবার দেখে নিল শুধু। দুপুরের অতিথিদের আনাগোনা বেড়ে গেল। সবার মধ্যে আমন্ত্রিত নাফিসেরাও এলো। ময়ূরের অনুরোধে চড়ুই বাইরে এলো। নাফিসের সাথে দেখা হয়ে গেল। নাফিস দেখে বলল, কি ব্যাপার, কান্নাকাটি করেছো নাকি? না। মিথ্যা বলা মহাপাপ, মিথ্যা বলো না। চড়ুই কিছু বলল না। নাফিস টেবিলে বসতে বসতে বলল, খেয়েছো তুমি? চড়ুই মাথা নাড়ে। নাফিস পাশের চেয়ারে ইশারা করে বলল, বসো, খেয়ে নাও। না। কেন খাবে না? দেখে মনে হচ্ছে সারাদিন কিছুই খাওনি। কথা সত্য, কিন্তু সেটা নাফিসের জানার কথা নয়। নাফিস বলল, এত অবাক হওয়ার কিছুই নেই, ক্ষুধার্ত মানুষের মুখ দেখলেই বোঝা যায়। আমার না খেলেও চলে। কেন? না খেলে চলে কিভাবে? দেখে বোঝেন না? আর আপনার মনে হলো কেন আমি সারাদিন কিছুই খাইনি? না খেয়ে থাকতে পারি আমি? নাফিস কিছুক্ষণ তাকিয়ে রইল চোরইয়ের মুখের দিকে। তারপর মৃদু হাসল। বলল, চোরই, আমি সেই সব লোকের মধ্যে পড়ি না যারা কিনা এটাই মনে করে মানুষ বেশি খেলেই মোটা হয়ে যায়। আমার জ্ঞান অতটা সীমিত নয়। একটু হলেও জানি। ততটাও অধম ভেবো না আমায়। তুমি আমাকে অপছন্দ করতেই পারো, কিন্তু এভাবে বলে আমাকে অসম্মান করতে পারো না। এমন কোনো দায় চাপিয়ে দিও না যার মধ্যে আমার কোনো হাত নেই। চড়ুই কিছু বলতে পারল না। নির্নিমেষ তাকিয়ে রইল। নাফিস ওর জন্য একটা প্লেটে খাবার তুলে দিল। চড়ুই বসলো, খেলো। পুরোটা সময়ে একটাবারের জন্য তার কোনো অস্বস্তি হলো না। সংকোচ কাজ করলো না, লজ্জা করলো না এই নিয়ে যে সে বেশি খেয়ে ফেলেছে নিশ্চয়ই। পাশের মানুষটা হাসবে, একদম স্বাভাবিক ছিল সবটা। সারা জীবন চড়ুই এটাই চেয়েছিল। একদিন সে খেতে বসলে তার এই নিয়ে লজ্জা পেতে হবে না, ভাবতে হবে না যে কেউ দেখছে। কেউ কি ভাবছে, কেউ নিশ্চয়ই হাসছে। বিকালে সবাই চলে গেল একে একে। ময়ূরের শ্বশুর বাড়ির লোকেরাও চলে গেল তাদের মেয়ে আর জামাইকে সাথে নিয়ে। বাড়িতে বাইরের কেউই নেই তখন। নিরিবিলি একটা পরিবেশ। চড়ুই উঠোনে পাতা চেয়ারে বসেছিল। তার সাথে জুইও ছিল। বাথরুমে যাবে বলে একটু আগেই উঠে গেছে। চড়ুই একা ছিল। হঠাৎ কোথা থেকে প্রত্যুষ এলো। চড়ুই তাকে দেখে উঠে যেতে নিলেই শক্ত করে সে চড়ুইয়ের হাত চেপে ধরে বলল, এখন কোথায় যাচ্ছিস? আর সবার সাথে তো তোর রং তামাশা চলে, আর আমার কাছে আসলে সতী সাবিত্রী সাজিস? বিয়ে করবি না আমাকে? কার জন্য? ওই ছেলের জন্য, নাকি আরও আছে? চোরের চোখ ভিজে এলো। এক ঝটকায় প্রত্যুষের হাত ছাড়িয়ে নিল। তার গা কাঁপছিল। সে কোনো কথা না বলে সোজা বাড়িতে ঢুকে পড়ল। প্রত্যুষ তখনও ঠাই দাঁড়িয়ে রইল। সে বুঝতেও পারল না ক্ষণিকের ক্রোধে সে কি বড় ভুলটাই না করে ফেলল। চোরাইকে নির্মমভাবেই না হারিয়ে ফেলল। আহা প্রত্যুষ, বোকা প্রত্যুষ। সারা জীবন চড়ুই আর কিছুই নয়, চেয়েছিল একটু সম্মান। কেউ সম্মান না দিলেও অসম্মান যেন না করুক, এইটুকুই কামনা ছিল। খুব তো বেশি চাওয়া নয়, এইটুকু তো যে কেউ দিতেই পারত। কিন্তু না, কেউ পারল না।
তার গণ্ডিটা বরাবরই ছোট ছিল। এই ছোট্ট গণ্ডির মধ্যে যতজনের সাথে মিশেছে, সান্নিধ্যে গিয়েছে, তার বেশিরভাগই তা দিতে পারেনি। ছোট থেকেই ছোট্ট একটা মন নিয়ে বড় হয়েছে সে। অতিরিক্ত আশা করা, ভাবা, চাওয়া তার সাধ্যের বাইরে ছিল। অল্পতেই খুব খুশি হয়ে যেত, কারণ ওটুকু সহজে মিলত না। বন্ধু বান্ধব ছিল না জীবনের বড় একটা সময় ধরে। প্রথম প্রথম সে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলেও কেউ আঁকড়ে ধরেনি। পরে যখন কেউ কেউ আসতে চাইলো, সন্দেহে কিংবা ভয়ে সে নিজেই আর এগোয়নি। এমন না যে চড়ুই কেবল মোটা ছিল বলেই কেউ তেমন একটা পছন্দ করতো না তাকে। ওটা তো ছিলই, কিন্তু ওই যে ওসব ঘিরে তার মনের জড়তা আর সংকোচ, একাকিত্বের প্রতি ভালোবাসা, এসব তাকে ভিন্ন একজনে পরিণত করে। সবাই এই একা একা বসে থাকা মেয়েটার কাছে ভিড়ত না। অবাক হতো, একটা মানুষ এত একা একা কিভাবে থাকে। নিশ্চয়ই তার মধ্যে কোনো সমস্যা আছে। কারো কারো আবার অভিভাবকই মানা করতো যেন না যায়, ওর সঙ্গে কথা না বলে, ও অন্যরকম তাই। এই যে চুড়োই অন্যরকম হলো, এর পিছনে তার পরিবার পরিজন ছাড়াও তো আরো অনেক আরেকজনের বিরাট কৃতিত্ব আছে। সে একজন আর কেউ নয়, প্রত্যুষ। সেই প্রত্যুষ যে কিনা আজ আশা করছে চড়ুই তার হাত ধরবে। চড়ুই নিজেও তো বুঝতে পারছে না এই লোকটা তাকেই কেন চাইছে। চোরের যত খুঁত আছে সবই তার জানা। বরাবরই সে খুঁত নিয়ে কথা শুনিয়ে গেছে সে। আজও তো চোরই নিখুঁত নয়। তাহলে হঠাৎ এসব কেন হচ্ছে? কি উদ্দেশ্য এসব করছে সে? চোরই সবকিছু এক সাইডে ফেলে রাখতে পারে অনায়াসে। কিন্তু ওই যে যতবার প্রত্যুষ তার চরিত্রে আঙ্গুল তুলেছে, তার হিসাব করলে একটা পৃথিবী নয় কেবল, বরং এক মহাকাশ সমান পাপ জমেছে তার। যা চোরই কখনোই ক্ষমা করতে পারবে না। চোরই যখনই ভাববে মানুষটাকে হয়তো বদলে যাচ্ছে, ঠিক তখনই প্রত্যুষ তার জঘন্যতম রূপ নিয়ে হাজির হয়। চোরের তো এতে এত ইচ্ছে ছিল না প্রত্যুষকে ঘৃণা করার। চোরের তো কারোর সাথে কখনো শত্রুতা কিংবা সংঘর্ষের সম্পর্কে যাওয়ার ইচ্ছা জাগেনি। চোরই বরাবরই আন্তরিক ছিল, একটা সময় পানোচ্ছলও ছিল। তার এ যাবৎকালে কখনো কারোর ক্ষতি করার আশঙ্কা হয়নি। কারোর সাথে দুর্ব্যবহার করাও তার কাজ না। প্রতিটি মানুষকে ভীষণ আদর করে সম্মান দিয়ে আগলে নিতে চেয়েছিল। কিন্তু কেউ তার আদর, স্নেহ, ভালোবাসা, সম্মান এসবের কদর করতে পারেনি। চোরের ভুলটা ঠিক কোথায় আজও সে বুঝতে পারে না। কেবল শারীরিক গঠনটাই না তো। শারীরিক গঠন তো আরো কত মানুষের কত রকম। কই, তাদের তো চড়ুই বিচার করে না। যারা চড়ুইকে নিয়ে হাসে, তাদের কারো কারো গায়ের রং, উচ্চতা কিংবা মুখের আদল কিছুই তথাকথিত সমাজের সুন্দরের তালিকায় পড়ে না। তারপরও তারা কি অবলীলায় চড়ুইয়ের ওজন নিয়ে আজীবন হাসি ঠাট্টা করে গেল। কেউ কেউ চড়ুইয়ের চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছে, অথচ তাদের চরিত্রে দাগ ছিল। এসবের মধ্যে হয়তো প্রত্যুষ পড়ে না, হয়তো সৌন্দর্যে তার কোনো খামতি নেই, হয়তো তার চরিত্রও পরিষ্কার। যার ফলাফলে অহংকারেই হোক না কেন, বরাবরই চোরেরটা নিয়ে সে প্রশ্ন তুলে গেছে। কিন্তু চোরই কেন? সবসময় চোরইকেই কেন বলতো, আর কাউকে কেন নয়? সবার সাথে ভালো ব্যবহার করা মানুষটা চোরইকেই কেন এত দুর্ব্যবহার দিয়ে এলো সারা জীবন? চোরই তার কি ক্ষতি করেছে? চোরের অপরাধটা কোথায় ছিল? তারপরও চোরই চেয়েছিল সবাইকে ক্ষমা করে দিতে, এরপর নিজের মতো হারিয়ে যেতে। সেখানে যেখানে হারিয়ে যেতে নেই মানা। কিন্তু আবার কোথা থেকে প্রত্যুষ চলে এলো, আবার এমন কিছু করলো, এমন কিছু বলল যা কিনা আর নেওয়া যায় না। চোরই অনেক কিছুই মাপ করেছিল, চেয়েছিল করতে, কিন্তু বরাবরই তার একটা ব্যাপারে কোনো ছাড় দিতে ইচ্ছে করে না। সারা জীবন সততা, একনিষ্ঠতার সাথে সে চলেছে। কোনো দিন কোনো অসৎ উদ্দেশ্য লালন করেনি বুকে। তার চরিত্র ছিল সবচেয়ে বড় শক্তি। খুব যত্নে সাবধানে সামলেছে, বরাবরই সব রকম খারাপ থেকে দূরে থেকেছে। যে বা যারা তার উপর আঙ্গুল তুলেছে, তাদের নোংরা চাওয়া কিংবা পরিষ্কার পরিকল্পনা কিছু কখনো তার মাথায় আসেনি। সেই চড়ুইকেই বারবার চরিত্র নিয়ে আজে বাজে কথা শুনিয়ে গেছে প্রত্যুষ। বাকিরাও কেবল প্রত্যুষের জন্য এত সাহস পেয়েছিল চড়ুইকে কিছু বলার। প্রত্যুষের করা ব্যবহার দেখে অনুপ্রাণিত হয়েই একই ব্যবহার তারা চড়ুইকে দিয়ে গেছে। বেচারি চড়ুই এই ছোট্ট বয়সে কম সহ্য করেনি। বিনা দোষে বাবা মা ভাইয়ের শাসনের তোপের মুখে পড়তে হয়েছে কতবার। প্রত্যুষ তখনও এমন সব অবস্থা তৈরির পেছনে ছিল। চুপচাপ থেকে অনেক সাহায্য করেছে চড়ুই। আর কত কাল করবে? এই মানুষটা তাকে আজীবন অসম্মান দিয়ে গেছে। চোরের আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। তার সাথে বিয়ে, তার সাথে সংসার। চোরের মনের যেটুকু বেঁচে ছিল, সেটুকু তো মরে পড়ে থাকবে তখন।
বসার ঘরে তখন সবাই ছিল। চড়ুই গিয়ে তার বাবার সামনে দাঁড়ালো। মেয়ের কথা কি হতে পারে আন্দাজ করে তার বাবা বললেন, এসব এখন আলাপ করো না, বাসায় ফিরলে কথা হবে। আমার এখনই কথা বলতে হবে না চড়ুই, এখন শুনবো না কিছু। আর তোমার এটা নিয়ে এত মাথা ঘামানোর প্রয়োজন নেই। আমরা যা সিদ্ধান্ত নেব তা হবে। চড়ুই জোর গলায় বলল, না হবে না। তোমরা যা বলবে তাই সব সময় হবে না। আর আমিও আজীবন একচেটিয়া শুনে যাব না। তোমাদেরও শুনতে হবে। কি বলতে চাও তুমি? দোয়েল এসে চড়ুইকে চুপ করার জন্য ইশারা করলো। চড়ুই শুনল না। মা বললেন, বেয়াদবি করিস না, ঘরে যা। আমি কোনো বেয়াদবি করছি না, আমি কথা বলছি। কথা বলতে এসেছি, মত প্রকাশের জন্য এসেছি। আর এসব বেয়াদবিতে পড়ে না। ততক্ষণে প্রত্যুষ ভেতরে এসে দাঁড়িয়েছে। তার দিকে এক পলক তাকিয়ে চড়ুই আবারও বলল, বেয়াদবিতে পড়ে কারো চরিত্র নিয়ে কথা বলা, বেয়াদবিতে পড়ে কারো শারীরিক গঠন নিয়ে ঠাট্টা বলা, বেয়াদবিতে পড়ে কারো এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড নিয়ে টিটকারি করা, বেয়াদবিতে সেই সব কিছু পড়ে যা এই লোকটা আর লোকের সমর্থকরা করে। প্রত্যুষের দিকে আঙ্গুল তুলে বলল কথাটা। চড়ুই কাঁদছে, কিন্তু ভেঙে পড়ছে না কাঁদতে গিয়ে, বরং মনে আরো শক্তি সঞ্চয় করে বলল, এমনকি বেয়াদবিও নয়। এই লোকটা সবকিছু নোংরামির মধ্যে পড়ে। এই লোকের মধ্যে মনুষ্যত্বই নেই। চড়ুই, মা চেঁচিয়ে উঠলেন। চড়ুই বলল, কি চুপ করিয়ে দিতে চাও? কই, যখন তোমার মেয়েকে নিয়ে আশেপাশের লোকজন আজে বাজে কথা বলে তখন তো তাদের চুপ করতে বলো না। আমার তো কখনো কখনো মনে হয় তুমি আমার মাই হও না, হলে অন্তত তুমি আমাকে বুঝতে। মা, তুমি দুনিয়ার সবাইকে বোঝো, কিন্তু তোমার মেয়েকেই বোঝো না। তুমি কখনোই আমার উপর খুশি হওনি। আমার চেষ্টার শ্রম কখনোই দেখনি। জীবনের একটা গোটা সময় আমি তোমাকে খুশি করার জন্য কাটিয়ে দিয়েছি। অথচ আমার ছোট থেকে ছোট ভুল নিয়েও তুমি অখুশি ছিলে। আমি সবকিছু করেও তোমার মন পাইনি। সবচেয়ে বড় কথা, সন্তান হয়েও আমি মা পাইনি। কিন্তু এই লোকটা কারো কিছু না হয়েও সব পেয়ে গেছে। কেন? আমি তো জানি মা, মা তো মাই হয়। সন্তানের মাকে খুশি করতে আলাদা কোনো যোগ্যতা কেন লাগবে? মায়ের গর্ভের সন্তানের থেকে বড় যোগ্যতা আর কি আছে মায়ের আদর পাওয়ার জন্য? শুধু রান্না করে খাওয়ানো, জামা কাপড় কিনে দেওয়া, পড়তে বসানোর জন্য বকাঝকা করায় মায়ের কাজ না। মায়ের সন্তানকে ভালো রাখতে কিছু করতেও হয় না। শুধু একটু শান্তির আশ্রয় হতে হয়, যেখানে সন্তান শান্তিতে গিয়ে থাকতে পারে। আমার জীবনের কত কিছুই আমার সহ্য করতে হয়েছে। আমি সব করেছি, করতে পেরেছি। পারিনি শুধু তোমার কোলে মাথা রেখে কাঁদতে, তোমার কাছে বাকিদের মতো বিচার সাজিয়ে বসতে। তোমার কেন দিন দুটো মিনিট, তোমার কোনো দিন ২ মিনিট সময় হয়নি আমার কথা শোনার। সামিরের স্কুলে কি হয় না হয়, এমনকি ভাইয়া আর আপুর সব কথাও শোনো তুমি। কিন্তু যখন আমার পালা আসে, আমি কিছু বলবো, তখন উঠে যাও। তুমি তো জানো না আমার ঠিক কি, কি সইতে হয়েছে। আমার কতগুলো দিন রাত চোখের পানিতেই কেটেছে। তুমি জানো, কখনো কি আমার চোখের দিকে তাকিয়ে বুঝতে পেরেছিলে যে আমি ভালো নেই? কখনো তো পারোনি। মাঝে, মাঝে আমার তো মনেই হয় না আমার মা আছে। শেষ কথাটায় চড়ুইয়ের মা কেঁদে ফেললেন। তার মেয়ের এমনটা মনে হয়? কোথায়? এত কিছু তো কখনো তিনি আঁচ করতে পারেননি। চড়ুই তার বাবার পায়ের সামনে বসে পড়ল। বলল, বাবা, এই যে লোকটাকে তোমরা মাথায় তুলে রাখো, তুমি জানলে নিশ্চয়ই ভীষণ খুশি হবে। এই লোকের জন্য তোমার মেয়ে ১৮ বার আত্মহত্যা করতে গিয়েছিল। উপস্থিত সবাই আঁতকে উঠল। আঁতকে উঠল প্রত্যুষও। এটা চড়ুই কি বলল? চড়ুইয়ের বাবা কিছু বলতে পারল না। মণিয়ান্টি পাশ থেকে বললেন, এটা কি বলছো চড়ুই? চড়ুই তার বাবার দিকে তাকিয়ে বলল, বাবা, তুমি মনে করে দেখো, আমি ঠিক যতবার তোমার হাতে কিংবা ভাইয়ার হাতে মার খেয়েছি তার পেছনে কোনো না কোনোভাবে এই লোক জড়িত ছিল। এমনকি সুযোগ পেয়ে এই লোক আমার গায়ে কম হাত তোলেনি। তোমরা তোমাদের আদরের প্রত্যুষের সব সাইড দেখেছো, কিন্তু আমার সাথে তার করা ব্যবহারের এক ফোঁটাও কখনো দেখনি। কি মণি আন্টি, মনে নেই তোমার? মণি আন্টি চুপ করে গেলেন। একদিন তো সত্যিই তার সামনেই প্রত্যুষ গায়ে হাত তুলেছিল মেয়েটার। সেদিন নিছকই দুশ্চিন্তার বহিঃপ্রকাশ ভেবে উড়িয়ে দিয়েছিলেন তিনি। আমার সাথে বরাবরই জঘন্য ব্যবহার করেছে লোকটা। আমি কখনোই কাউকে বলতে পারিনি। আমার কথা শুনবেই বাকে। বাবা, আমি জীবনে খুব বেশি কিছু চাইনি। আমি একটু সম্মান চেয়েছি। আর বরাবরই এই লোকটা আমাকে অসম্মান করে গেছে। আমার যোগ্যতা নিয়ে, আমার চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছে। এই যে একটু আগেও সে আমাকে নোংরা কিছু কথা শুনিয়েছে। তোমার বিশ্বাস না হলে জিজ্ঞেস করো তাকে, দেখো কি বলে সে। চোরইয়ের বাবা প্রত্যুষের দিকে তাকালো, কিন্তু প্রত্যুষ কিছুই বলতে পারল না, চোখ নামিয়ে ফেলল। চোরই বলল,
বাবা যে কথাটা এই লোকই তোমার সামনে বলতে পারলো না, লজ্জায় তার চোখ নামিয়ে নিতে হলো। সেই কথাটা তোমার মেয়ে কিভাবে সহ্য করবে বলো? চোরের বাবা হতভম্ব হয়ে গেলেন। তার মেয়ের হয়তো সবকিছু তিনি জানেন না। হয়তো দোষটি ত্রুটি থাকবে, কিন্তু মিথ্যা বলা কখনোই চোরের সাথে যায় না। আর প্রত্যুষের নীরবতাও বলে দেয় সবই সত্য। তিনি ঘামতে লাগলেন। কেমন বুকের মধ্যে চাপ অনুভব হতে লাগলো। চোরই বলল, এই যে এই মেয়েগুলোকে দেখছো, এই লোকের বদৌলতে এই মেয়েগুলোর নিকৃষ্ট আচরণ আমার সইতে হয়েছে। বাবা, এসব কথা মনে পড়লে আমি রাতে ঘুমাতে পারি না। আমার ভালো লাগে না। আমার কিছু করে ফেলতে ইচ্ছে করে। বাবা, তোমরা বলো আমি অসামাজিক, মিশতে জানি না। কিন্তু তোমরা কখনো দেখেছো আমার সাথে সমাজ কেমন আচরণ করেছে? তারা আমাকে কখনো গ্রহণ করেছে কিনা? তুমি কি জানো, তোমার মেয়ে ভয়ে খাবারটুকু খেতে পারে না। এই না কেউ এসে তার খাওয়া নিয়ে কথা শুনিয়ে দেয়। কোথাও যেতে পারে না। এই না এসে আজে বাজে কথা বলা শুরু করে দেয়। বাবা, আমি মানুষ ভয় পাই। মানুষের কথা শুনতে ভয় পাই। অনেক, অনেক বেশিই ভয় পাই। আমি একা থাকি বলে মা বলে পাগল। তোমরা সবাই কত কথা বলো, কিন্তু কখনো এসে জানতে চাওনি একা কেন থাকি? একা থাকলে আমার কারোর আজে বাজে কথা শুনতে হয় না, তাই একা থাকি। চট্টগ্রামে যাওয়ার পেছনে কারণই ছিল আমার একা থাকার। কারণ চেনা গণ্ডি চেনা মানুষ আমার ভয়ের কারণ। চোরাই জুঁইকে বলল, তুই বললি না ওই লোকটা আমাকে ভালোবাসে তাই বিয়ে করতে চাইছে? ধরলাম বাসে, কিন্তু এটা কোন ভালোবাসা? যেখানে ভালোবাসার মানুষটাকেই সবচেয়ে দুঃখ দেয়, যেখানে পুরো দুনিয়াকে ভালোবাসা যায় শুধু ভালোবাসার মানুষটাকে ছাড়া। সেটা কেমন ভালোবাসা, যেখানে ভালো রাখাটাই নিশ্চিত করতে পারে না? সম্মান তো দূরের কথা। চোরাই বাবার হাত ধরে বলল, বাবা, আমি তোমাকে অনেক কিছুই বলিনি। খেয়াল করে দেখবে, আমি তোমার কাছে খুব বেশি চাইনি। তুমি আমাকে একটু জিজ্ঞেস করো তো আমার কি লাগবে। বাবা ধরা গড়ায় বললেন, তোর কি লাগবে মা? বাবা, আমার স্বাধীনতা লাগবে। এই যে আমি না বললাম, আমি চাই আমার না যেন নাই থাকে। এইটুকুই চাই আমি। তোমার থেকে এর থেকে বড় কিছু চাওয়ার নেই আমার। তুমি একটু আমার কথা শোনো বাবা। আমার কথা একটু শোনো। আমার কথা শোনার কেউ নেই বাবা, কেউ নেই। এমন কিছু আমার উপর চাপিয়ে দিও না যার ভার আমি সইতে না পারি। বাবা, আমি এই লোকটাকে ঘৃণা করি, অনেক ঘৃণা করি, অনেক অনেক অনেক। আমি মরে যাব বাবা। প্রত্যুষ ছলছল চোখে তাকিয়ে রইল চোরের দিকে। এত ঘৃণা করে চোরই তাকে? চোরই মরতে চায় তার জন্য? ছি! প্রত্যুষের নিজেরই তো নিজের উপর ঘেন্না হচ্ছে। ঠিকই তো, চোরই তাকে পছন্দ করবেই বা কেন? ঠিক কী কারণ দিয়েছিল সে চোরইকে পছন্দ করানোর? বরং একের পর এক কারণ দিয়ে গেছে যেন চোরই তাকে অপছন্দ করে। জেনে বুঝে কতবার কত কিছুই না করলো। ঠিকই তো, এই ভালোবাসা কেই বা নিবে? চোরের বাবা প্রত্যুষের দিকে তাকালো। তার চোখের ভাষা পড়ে নিতে বেগ পেতে হলো না প্রত্যুষের। আর সেই প্রথম প্রত্যুষকে কিছু চেয়ে খালি হাতেই দোরগোড়া থেকে ফিরত যেতে হলো। আর প্রত্যুষও সেই প্রথম নিজ থেকেই কিছু ছেড়ে দিল। জোরপূর্বক আদায় করে নেয়নি, হোক না সেটা তার সবচেয়ে কাঙ্ক্ষিত ভালোবাসাটাই। পরিশিষ্ট। চোরের জীবনে বহুবার সিদ্ধান্তহীনতায় ভুগতে হয়েছে। বলতে গিয়েও বলতে পারেনি। বারবার নিজেকেই ভুল ভেবে চুপ ছিল। প্রতিবাদ কিংবা প্রতিরোধকে ভেজাল ভেবে বরাবরই এড়িয়ে গেছে। কিন্তু একটা সময় গিয়ে উপলব্ধি করতে পারে সে সে ঝামেলা নয়, বরং নিজেকেই এড়িয়ে গিয়েছে। সবকিছু শুরু যখন হয়েছিল তখন ওই চাইলে সে রুখে দিতে পারত, কিন্তু দেয়নি। অবশ্যই একা সামলাতেও তার কারোর প্রয়োজন ছিল। কিন্তু যখন কেউ না থাকে তখন যে একা চলতে হয় তাও মাথায় আনেনি। তাতে চোরের তেমন দোষও ধরা যায় না। ছোট বয়সে বরাবরই আবেগ কাজ করে, আর আবেগ থেকেই দুঃখ লালনের সূত্রপাত। তবে খারাপের ভিড়েও জীবনটা হুটহাট এমন কেউ এসেছে যারা তাকে কিছু না কিছু শিখিয়েছে। জুহায়ের আর নাফিসও তেমন কেউ। মানসিক চাপ সামলানোর সেই কঠিন মুহূর্তে জুহায়ের ছিল তার সাহারা, যা কিনা একটা ভালোবাসা ভেবে খুব বড় ভুলটাই না করতে গিয়েছিল সে। ভাগ্যিস জুহায়ের তখন তাকে থামিয়ে দিয়েছে, নয়তো আরও বড় কোনো ভুল হয়ে যেত। নাফিসের সাথে তেমন কোনো সখ্যতা না উঠলেও নাফিস এটা বুঝিয়েছে একটা মানুষ একই সাথে পছন্দের এবং অপছন্দের হতে পারে। নাফিস কখনো কখনো তার ব্যবহারের চোরের মনে বিরূপ প্রভাব আনলেও আবার কখনো কখনো ভালো লাগাও এনেছে। না, সব ভালো লাগাকেই বিপরীত লিঙ্গের বিশেষ ভালো লাগার সাথে তুলনা করা যায় না। এটাও তেমন। নাফিসকে মানুষ হিসেবে চোরের ভালো লেগেছে। নাফিস মজা মস্করার হাসি ঠাট্টার ভেদাভেদ করতে জানে। নাফিস সম্মান দিতে জানে। রুক্ষ আচরণ তাকে এক বিন্দু খারাপ মানুষ হিসেবে চোরের সামনে উপস্থাপন করতে পারেনি।
বরং শেষ সাক্ষাতে চোরের জীবনে অল্প কিছু সংখ্যক যে ভালো মানুষগুলো এসেছে তাদের মধ্যে একজন করে তুলেছে। নাফিসের কাছে চোরই কৃতজ্ঞ, কারণ নাফিসের আচরণ তাকে বুঝিয়েছে মানুষ যত যাই করুক না কেন সব অবস্থায় সম্মান দেখানোর যোগ্যতা রাখে। যতই রাগী হোক গোমরামুখ হোক না কেন, সম্মান প্রদর্শন করাটা মানুষ নিজে চুজ করে, ওটা জোর করে আসে না। নাফিসও যদি প্রত্যুষের মতো আচরণ করত এক ঝটকায় চোরয়ের কাছে, এটা খুবই স্বাভাবিক মনে হতো। রক্তটা মানুষ হয় এমন, তারা অন্যরকম। কিন্তু না, মানুষ জন্মগত ভিন্ন রকম হতে পারে, যেখানে তার হাত নেই, কিন্তু মানুষের আচরণ নিজের তৈরি করা, এতে তার হাত আছে। এমন একটা মানুষকে চড়ুই কেন বেছে নিবে, যে কিনা চড়ুইকে তার সেই রূপ দেখায় যা কিনা সমাজে গ্রহণযোগ্য নয়? কখনোই এমন আচরণ ভালোবাসা বলে পার পেতে পারে না। ভালোবাসা হলো আগলে রাখা চোখে পড়া মন পড়া। যেখানে ভালোবাসার মানুষকে কষ্ট দিতে হয়, সেটা কেমন ভালোবাসা? যে ভালোবাসায় দম বন্ধ হয়ে আসে, বুক পীড়া হয়, আত্মবিশ্বাস নড়ে যায়, মর্যাদা থাকে না, সেটা কেমন ভালোবাসা? তাছাড়া প্রত্যুষ নিজেও তো বলেনি আছে, ভালোবাসা আছে। চোরই জানে না ভবিষ্যৎ কি অপেক্ষা করছে, এটা কেউই বলতে পারে না। কিন্তু আশা করে, চোরইও আশা করে। কিন্তু সেই আশাতে কোথাও জীবনসঙ্গী নিয়ে আশা করতে পারে না। চোরই বুঝলো এই অধ্যায়টা তার জন্য নয়। সে কখনোই ওই অধ্যায়ে যেতে চায় না। একা থাকার আনন্দ যাকে একবার ছুঁয়ে ফেলে, তার আর কোনো কিছুতে মন আটকায় কি? তবে চোরই জানে জীবন সংগ্রামের এখানেই শেষ নয়, বরং শেষ নিঃশ্বাস পর্যন্ত চলবে। তাই চোরই নিজেকে প্রস্তুত রাখার পণ নিয়েছে। যত যাই হোক ভেঙে পড়বে না। আর দুঃখ চোরইয়ের জীবনের অংশ, আর দুঃখের পরে সুখ আসবেই। কেবল এই আশায়, এই ভরসায় চোরই বেঁচে থাকতে চায়, কারো ভালোবাসার আশাতে নয়। বাবা মাও হয়তো খুব একটা বদলে যাবে না, কিন্তু এখন আর তারা জোর করবে না, এতটুকু আশা সে করতে পারে। প্রত্যুষের কথা, সারা জীবন প্রত্যুষ যা চেয়েছে তা পেয়েছে, জোর জবরদস্তি করে নয়, বরং অর্জন করে নিয়েছে। সেই প্রত্যুষ কি করে চড়ুইকে জোরপূর্বক আদায় করবে? চড়ুই তো জোর করার বস্তু না, চড়ুইকে অর্জন করে নিতে হতো। সেখানে সে ব্যর্থ হয়েছে। ওই যে, দিন শেষে বোকা প্রত্যুষদের হেরে যেতেই হয়। এক্ষেত্রে চড়ুই নিজেও জানে না, না চাইতেও সে প্রত্যুষকে ঠিক কত বড় শাস্তি দিয়েছে, যদিও তা প্রত্যুষের প্রাপ্য ছিল। সে ভেবেছিল চড়ুইকে বুঝতে না দিয়ে সে ভালোবেসে যাবে। সে চাইতো চড়ুইকে আদায় করে নিতে, অথচ আদায় করার জন্য যা করার দরকার ছিল তাই করতো না। প্রতিনিয়ত চড়ুইকে সে নিজেই দূরে ঠেলে দিয়েছে। ঠিকই তো, দূরে ঠেলে কাছে টানার মধ্যে কোনো বাহাদুরি তো নেই। চোরের ভালোবাসা পাওয়া তো খুব কঠিন ছিল না, অন্তত প্রত্যুষের জন্য না। চড়ুইকে জয় করা সবচেয়ে সহজ ছিল তার জন্য। প্রত্যুষ বোকা, কারণ সে মানে তার দ্বারা কোনো ভুল হতেই পারে না। আর যারা এমনটা ভাবে, তারা বোকার স্বর্গে বাস করে। এমনকি প্রত্যুষ অহংকারী ছিল। সারা জীবন সবখানেই ভালোবাসা, আদর, আহ্লাদ তাকে তিলে তিলে অহংকারী করে তুলেছিল। অন্যদের প্রতি সেই অহংকারের বহিঃপ্রকাশ না ঘটলেও চোরের প্রতি ঠিকই ঘটেছিল। প্রত্যুষ ভেবেই নিয়েছিল সে সর্বে সর্বা। প্রথমত এই কারণেই চোরের প্রতি অনুভূতি আসার পর সেই অনুভূতিকে এবং চোরইকে সে অসম্মান করা শুরু করলো। এরপর যখন মনে হলো আর কোনো উপায় নেই, চড়ুই ছাড়া তার আর কিছুই নেই, তখন অনেক দেরি হয়ে গেছে। চড়ুই হাতের বাইরে। বহু বছর ধরে প্রত্যুষ যে ভয় পেয়ে এসেছিল, শেষে তাই হলো। চড়ুইকে তার আর পাওয়া হয়নি। তার আরো বড় আফসোস, চড়ুই কোনো দিন জানতে পারলো না যে ছেলেটাকে সে সবচেয়ে বেশি অপছন্দ করে, সবচেয়ে বেশি ঘৃণা করে, সেই ছেলেটা তাকে ভালোবাসে, খুব খুব ভালোবাসে। প্রত্যুষের ভালোবাসার গভীরতা শুরু আর শেষ দুটোই চড়ুইয়ের অজানা থেকে যাবে সারাটা জীবন। চড়ুই কখনো জানবে না তাকে ভালোবেসে একটা মানুষ গোলাপের চারা রোপণ করেছিল, তাকে ভালোবেসে একটা মানুষ বৃষ্টিতে ভিজেছিল, তাকে ভালোবেসে একটা মানুষ নিজেকে হারিয়েছিল, তাকে ভালোবেসে কেউ একজন তাকেই ছেড়ে গেল। সবাই বলে প্রেমের মরা জলে ডোবে না, তাই বোধহয় প্রত্যুষ জলেই ভেসে গেল। সমাপ্ত।